ইলেকশনে আপনারা নমিনেশন করাতে গেছিলেন, পঞ্চায়েতে অভিজ্ঞতা আছে, গুন্ডা আর পুলিশ মিলে আমাদের মেরে বার করে দিচ্ছে, নমিনেশন করতে দেয়নি। এর আগের পঞ্চায়েতেও আমি ছিলাম, আমি বলছি তোমরা আগে গিয়ে ঢুকে যাবে বিডিওর ঘরে। ঢুকেছে আমাদের লোকেরা, গুন্ডা দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে তাদের বার করে দেওয়া হয়েছে, নমিনেশন ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা 18তেও হয়েছে আর এটা 23এও হয়েছে। বলছি আপনারা বিধানসভায় এসে বসতে পারছেন বিজেপি জিতেছে বলে। টিএমসি ABCD F যতগুলো পার্টি হোক এখনো রাজনীতি করতে পারছেন বিজেপি জিতে আছে বলে, একটা নেতার গায়ে হাত পড়েনি। যদি বিজেপি না জিততো, টিএমসি যদি জিতে যেত, তাহলে আমরা কতজন এখানে জ্যান্ত ফিরতে পারতাম আমার সন্দেহ আছে, কয়জন বাড়ি থাকতে পারতো আমার সন্দেহ আছে। পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে 20 মিনিট সময় আপনার। ধন্যবাদ সম্মাননীয় অধ্যক্ষ মহোদয়। ক্ষমতা পরিবর্তন চলছে, এই পবিত্র সদনে বাজেট প্রস্তাব রাখার জন্য আমাকে অনুমতি দিয়েছেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর অভিভাবকত্বে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মন্ত্রিমণ্ডলের বরিষ্ঠ সদস্য বিত্তমন্ত্রী মাননীয় স্বপনদা যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট সর্বত্র সমস্ত ক্ষেত্রের সমস্ত পার্টির লোকের প্রশংসা কুড়িয়েছে। সেই জন্য আমি আমার সতীর্থ মাননীয় স্বপনদা সুপ্তকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। দেশে পঞ্চায়েতের 70% মানুষ বাংলার, তারা আপনার মুখের দিকে তাকিয়েছিল, আপনি তাদেরকে খুশি করেছেন। আমার বিভাগ সেই যে বিশাল অর্থ 51,000 কোটি টাকার বেশি, তার সুচারুরূপে বিভিন্ন ক্ষেত্রে বিন্যাস করে বাজেট তৈরি করেছেন, যেটি আজকে আমি আপনাদের সামনে রেখেছি। যার পক্ষে বিপক্ষে 10 জন বক্তা বক্তব্য রেখেছেন। বেশিরভাগই বাজেটের সমালোচনা করার সুযোগ পাননি। ধান ভাঙতে শিবের গীত গিয়েছেন, সৌজন্যের কথা বলেছেন, গণতন্ত্র বলেছেন। যারা কোনোদিন এসব মানেননি তাদের কাছ থেকে আমার শুনতে হচ্ছে, কারণ আমিও 3 বছর এখানে ছিলাম। এই বিধানসভায় 3 বছর আমি ছিলাম। পশ্চিমবাংলায় প্রথমবার ভারতীয় জনতা পার্টি সাধারণ নির্বাচন জিতে যখন ঢোকে, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে আমিও ছিলাম। আপনাদের অনেক ড্রামা আমি দেখেছি। আজ আমার খুব ভালো লাগছে, মাননীয় স্পিকার মহোদয় প্রথম বিরোধী নেতার নাম ডাকলেন, তিনি নাই দ্বিতীয় বিরোধী নেতার নাম ডাকলেন। আপনাদের ভাষণ আমরা চুপ করে শুনছিলাম। আমাদের একটু উৎসাহী যুব সদস্যরা মাঝে মধ্যে নিজের উৎসাহ দেখিয়েছেন, এটাও গণতন্ত্রের অঙ্গ, অবশ্যই দেখাবেন। আপনাদের 15 বছর শোনার অভ্যাস নেই বলে একটু কষ্ট হচ্ছিল, আমরা তো শুনেছি, কিন্তু এখন শুনতে হবে পরিস্থিতি। তো আমি দেখলাম যে বিরোধীরা প্রথম, মাননীয় অটলজি বলতেন যে বিরোধীদের নিজের উঠোনে ঘর বানিয়ে দিতে হয়, যাতে আপনি ভুল করলে সে ধরিয়ে দিতে পারে। এটা বলা নয়, এটা আমরা করে দেখিয়েছি। তাই যখন জেলায় জেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী সেখানকার বিরোধী দলের MLA MPদের ডেকে পাঠিয়েছেন, যোগ্য আসন দিয়ে সম্মান দিয়ে তাদের কথা শুনেছেন, এবং এখনও চলছে। এবং গত বিধানসভা জবে থেকে শুরু হয়েছে, সমস্ত চর্চাতে বিরোধীদের আমরা বেশি জায়গা দিয়েছি। আমি যখন এখানে এসেছিলাম প্রথমবার, আমার পার্টিতে আমাকে শেখাবার মতো কেউ ছিল না যে কী করে বিধানসভায় চলতে হয়। আর সেই সুযোগে এখানে আজ যারা ওপাক্ষে প্রায় বিলুপ্ত প্রায় প্রজাতিতে পরিণত হয়েছেন, তারা এইদিকে ঘিরেছিলেন চারদিকে। আমি ওই কোনায় বসতাম। আমাদের তখন বিরোধী পক্ষ আর সপক্ষ বিপক্ষে বলা হতো যে সরকার পক্ষ 60% সময়, বিরোধী পক্ষ 40%। তৎকালীন আমাদের মাননীয় অধ্যক্ষ আছেন, তিনি তাই হতো, কিন্তু আমরা ছাগলের তৃতীয় বাচ্চা, না এ পাশে না ও পাশে। আমাকে 3 মিনিট সময় দেওয়া হতো বলতে। আপনারা কেউ বলেছেন আজ পর্যন্ত বিধানসভায় 3 মিনিটে কোনো ভাষণ বলা যায়? আমি বলছিলাম একবার, তৎকালীন বিরোধীদের পক্ষের একজন ছিলেন চিফ হুইপ, তাকে বলতাম, এ পাশের চিফ হুইপকে বলতো যে আমরা কি ভেসে এসছি বানের জলে, আমরাও তো জিতে এসছি, আচ্ছা দেখছি দেখছি, এরম বলা হতো।
আজ আমরা বলিনি দেখছি দেখছি, আপনি বলুন আমরা শুনবো, এটা আমাদের কালচার। আমি একদিন চিৎকার করে বিধানসভা বন্ধ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম হয় দিলীপ ঘোষ বলবে, না হলে কেউ বলবে না। অনেকে সাক্ষী আছে। এটা করতে হয়েছিল আমাকে। আজকে কিন্তু চিৎকার করতে হয় না, বলেন আমরা শুনি। এটা আমরা শিখি, এটাই গণতন্ত্র, এটা আমাদের কাছ থেকে শিখতে হবে। ব্যক্তিগতভাবে আমি রাজনীতিক শিকার কতবার হয়েছি আমি মনে জানি না, কিন্তু কখনো বিধানসভায় আমি বলিনি যে আমাকে মেরেছে, আমার গাড়ি ভেঙেছে, কেউ বলতে পারবে না। আমি রাস্তায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তার প্রতিকার করার চেষ্টা করেছি, তাই আমরা আজকে সরকারে এসেছি, আপনারা ওখানে গেছেন। এই রাস্তা আমরা পার হয়ে এসেছি। অনেকে বলতেন আমরাও মার খেয়েছি। আচ্ছা, মার খেয়েছেন বলে আপনি যাকে ইচ্ছা মারবেন? কাউকে না মারতে হলে বাড়িতে এসে যে বউকে মারবেন? এ কালচার কোথাকার? মারামারি বন্ধ করার জন্য লোক আপনাকে জিতিয়েছে, নতুন করে মারার জন্য নয়। একজন বড় বড় দার্শনিক কথা বলছেন, মাননীয় সাবিনা ইয়াসমিন। আচ্ছা, বলছেন গণতন্ত্র সৌজন্য, মন্ত্রীকে পাঠ দিচ্ছেন। এখানেও তো অনেক কথা শুনেছি আমরা, বাইরের নির্বাচনের আগে পর্যন্ত যেসব কথা শুনেছি আমরা। আমি বলেছি, আমি ভার্চুয়াল মিটিং করেছি আমার ডিপার্টমেন্টের প্রধানরা যখন আসতেন না, 2610 জন প্রধান আমার কন্ট্রাক্টে যোগ দিয়েছিলেন, বিধায়করাও ছিলেন, শুনেছেন। আমি বলেছিলাম জনগণের কাছে আমরা দায়বদ্ধ। আমি বিধায়ক হতে পারি, মন্ত্রী হতে পারি, প্রধান হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন। মানুষ আমাদের ভোট দিয়েছে পরিষেবা পাওয়ার জন্য। একজন প্রধান যদি না থাকে, 24 ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট না লিখলে সে মৃতদেহ জ্বালানো যায় না। আপনারাও জানেন গ্রামে এটা হয়। বার্থ সার্টিফিকেট চাই, ইনকাম সার্টিফিকেট চাই, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই। উনি বলছেন যে সর্বোপরি একটা পঞ্চায়েত আজকে হচ্ছে সর্বসার্বভৌম, খুব ভালো কথা। তার পঞ্চায়েত যদি 3 মাস 4 মাস প্রধান যদি উপস্থিত না থাকে, তাহলে সাধারণ মানুষ কি পাবে? আমি বলেছিলাম জনগণ আপনাকে পরিষেবা চাই বলে আপনাকে জিতিয়েছে। আসলে ওনারা জেতেননি। ইলেকশনে আপনারা নমিনেশন করাতে গেছিলেন, পঞ্চায়েতে অভিজ্ঞতা আছে। গুন্ডা আর পুলিশ মিলে আমাদের মেরে বার করে দিয়েছে, নমিনেশন করতে দেয়নি। এর আগের পঞ্চায়েতেও আমি ছিলাম। আমি বলছি তোমরা আগে গিয়ে ঢুকে যাবে বিডিওর ঘরে। ঢুকেছে আমাদের লোকেরা, গুন্ডা দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে তাদের বার করে দেওয়া হয়েছে, নমিনেশন ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা 18তেও হয়েছে, আর এটা 23এও হয়েছে। আরো ভয়ঙ্কর হয়েছে, একসঙ্গে পুলিশ হাতে বন্দুক আর গুন্ডা হাতে ডান্ডা নিয়ে তা মিছিল করে যাচ্ছে। সে ছবি এখনো পাবেন। কারা করেছিল? তাদের কথা আমরা রামায়ণের প্রবচন শুনবো তাদের মুখে? এ দুর্ভাগ্য যেন আমাদের না হয়। আমি সেজন্য বলেছি পরিষেবা দিতে হবে, নাহলে পদত্যাগ করতে হবে, মাঝখানে কোনো রাস্তা নেই। আমি এটাও বলেছি আগে যে আসুন আমরা প্রোটেকশন দেবো। মাননীয় সমীর জানা আমাদের বরিষ্ঠ সদস্য, তাকে সম্মান করি আমি। তিনিও বলেছেন যে নাকি অনেক জায়গায় গন্ডগোল হয়েছে। আপনারা পালিয়ে গেছেন, আপনারা দ্বিতীয়বার জিতেছিলেন, যখন তৃতীয়বার আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন ওই 3 দিন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না, অতএব যে যা করছে সব ঠিক আছে। আমরা কিন্তু বলিনি, বলেছি আমরা আমাদের পার্টির লোককেও বলেছি, আমাকে অ্যারেস্ট করিয়েছি, জেলে আছে আমার পার্টির কর্মী। আপনাদের কয়জন অ্যারেস্ট হয়েছিল 21-এর পরে? আপনারা প্রোটেকশন দিয়েছিলেন। আমার কাছে রেকর্ড আছে কতজন, 70,000 লোক বাড়ি ছাড়া হয়েছিল, হাজার হাজার বাড়ি ভাঙা হয়েছিল, 35 জন মহিলা ধর্ষিতা হয়েছিলেন। মহিলা কমিশনের মহিলারা এসেছিলেন তাদের সঙ্গে দেখা করতে, জঙ্গলে দেখা করেছিলেন, গিয়ে বলেছেন আসুন আপনি এফআইআর করুন, আমরা বিচার দেবো। ওনারা বলেছেন দেখুন ইজ্জত তো গেছে, প্রাণটা বেঁচে আছে, আমি যদি যাই আমার প্রাণটাও যাবে সম্মানের সঙ্গে। এ ঘটনার সাক্ষী আপনাদের হতে হয়নি? আমার মুখ্যমন্ত্রী এখানে দাঁড়িয়ে বলেছিলেন যদি কারোর সঙ্গে হয়ে থাকে আপনি তথ্য দিন, কিন্তু সে যেন 21-এর অপরাধী না হয়, তার সব দায়িত্ব আমরা নেবো, তার ক্ষতিপূরণ দেবো, দোষীকে সাজা দেবো। আপনারা কোনো লিস্ট পাঠাতে পারেননি। লিস্ট কি পাঠাবেন? ঘর সামলাতেই ব্যস্ত, কে কোথায় যাবে ঠিক করতে পারছেন না। সেই জন্য আমার কাছে একটি ছেলে এসেছিল, আমি পঞ্চায়েত মন্ত্রী, আমি পঞ্চায়েতেই থাকি। ভাঙড় বিধানসভা নাম শুনলে গা কাঁপে অনেকের। প্রত্যেকদিনই বম বন্দুক পড়ে, আওয়াজ হয়। পঞ্চায়েতে যা হয়েছে আপনারা দেখেছেন। ওখানে আমাদের পার্টির কোনো লোক নমিনেশনই করতে পারেনি গত বছর। 5টা পঞ্চায়েত জেতার মতো ছিল। সেখানকার ভাঙড় 2 এর যে সমিতির চেয়ারম্যান আছে শফি আহমেদ, মুসলিম ছেলে, সে এখনো পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। আপনারা বলেন বিজেপির লোক ঢুকতে দিচ্ছে না। ওর বাড়ি যেখানে, তার বাড়িকে এমন ভাবে ভাঙা হয়েছে,
তার গাড়িটা এখন রাস্তায় পড়ে আছে, গাড়ি করে পালাচ্ছিল, তাকে ঘিরে গাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে, স্করপিও গাড়ি এখনো পড়ে আছে। আর বাড়ি সম্পন্ন পরিবার, তারা বাপ কাকা মিলে থাকে, বিরাট বাড়ি ভেঙে গাড়ি করে মালপত্র বয়ে নিয়ে যাওয়া হয়েছে। 8 দিন ধরে তার কয়েকটা পুকুর লুট করে মাছ তুলে নিয়ে যাওয়া হয়েছে, একজন দুজন নয়, 100 লোক প্রকাশ্যে। সে দৃশ্য আমাকে দেখিয়েছে সে ভিডিওতে। আমার বাড়ি এসেছিল, বাড়ি ঢুকতে পারে না সে। সেখানে কিন্তু কোনো বিজেপি নেই, কোনো হিন্দুও থাকে না। বলুন বিজেপি করেছে? বলবেন কে করলো তাহলে? যেখানে যা হচ্ছে বিজেপিকে দাগিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, ওই সুযোগ আমরা কাউকে দেবো না। এ অধিকার কারো নাই। আজ আমি বলছি, আপনারা বিধানসভায় এসে বসতে পারছেন বিজেপি জিতেছে বলে। টিএমসি, ABCD, F যতগুলো পার্টি হোক, এখনো রাজনীতি করতে পারছেন বিজেপি জিতে আছে বলে। একটা নেতার গায়ে হাত পড়েনি। যদি বিজেপি না জিততো, টিএমসি যদি জিতে যেত, তাহলে আমরা কতজন এখানে জ্যান্ত ফিরতে পারতাম আমার সন্দেহ আছে। কয়জন বাড়ি থাকতে পারতো আমার সন্দেহ আছে। সেই জন্য নৈতিকতার কথা, সৌজন্যের কথা সবার মুখে মানায় না। আমরা বলে এসছি, আমরা করে এসছি, আমরা বলতে পারি। আপনারা সে অধিকার আগে হারিয়ে এসছেন। আমরা আপনাদের সম্মান দিয়েছি, অধিকার দিয়েছি, সেটা ভোগ করুন। গণতন্ত্র যেন পশ্চিমবাংলায় কলুষিত না হয়, এটা সবার দেখার দায়িত্ব আছে। আমি পঞ্চায়েত মন্ত্রী, যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। আমার পঞ্চায়েত সদস্য জিতেছে, তাকে সার্টিফিকেট না দিয়ে টিএমসি লোককে সার্টিফিকেট দিয়েছে, ভিডিও দাঁড়িয়ে থেকে আমি দেখেছি। হয়েছে কিনা? সেই সব লোকের আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলেছি আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা। আমি বলে যাচ্ছি, জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না। মামাবাড়ি পেয়েছ? আমরা চাই মানুষের অধিকারকে সংরক্ষিত করতে। মানুষ ভোট দিয়ে জিতেছে, আপনাদের পঞ্চায়েতে দিয়েছে, আপনি জিতেছেন, আমাদেরকে বিধানসভায় দিয়ে আমরা জিতেছি। সেই জন্য সবার দায়িত্ব এই সমাজের যে 10.5 কোটি লোককে তাদের পরিষেবা দেওয়া। গণতন্ত্রের প্রথম কথা এটা। আপনি কি জিতেছেন, কোন পার্টি করেছে আমার দেখা দরকার নেই, রোজ পার্টি পাল্টা এখানে। কিন্তু জনতা কি দোষ করলো? কেন্দ্র সরকার এত বছর পরে এই বাংলাকে উন্নয়ন করার চেষ্টা করছে। গত 4 বছর ধরে এখানে নারেগাকে লাগু হয়নি, তার কারণ কোনো নিয়ম মানা হয়নি। আজ কেন্দ্র সরকার আমাদেরকে যথেষ্ট টাকা দিয়েছে, গরিব মানুষের হাতে যাতে টাকা পৌঁছায়, সবচেয়ে বেশি টাকা দিয়েছে, আপনারাই বলেছেন। সেই টাকা আমরা চাই গরিব মানুষের হাতে যাক। জি রামজি যে নূতন প্রকল্প এসেছে, তাতে কিছু আইনের পরিবর্তন হয়েছে। আমরা চাই সেই আইনটাও শেখাতে হবে পঞ্চায়েতের যারা সদস্য আছেন, প্রধান আছেন। আগামীকাল থেকে 4 দিনের জন্য আমরা প্রশিক্ষণ করছি। দিল্লি থেকে টিম আসছে, সেক্রেটারি আসতে চান, মিনিস্টার আসতে চান, শিবরাজজি। আমরা কনভেনশন সেন্টারে পঞ্চায়েতের সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেলে অফিসার পর্যন্ত ডাকছি, 4টে জনে 4 দিন, 21, 22, 23, যাতে তারা ট্রেনিং নিয়ে গিয়ে জেলায় নিজের মহকুমা ব্লক স্তরে সবাইকে ট্রেনিং দিয়ে এই কাজটাকে সুচারুরূপে করতে পারেন। সারা ভারতবর্ষে কাজ শুরু হয়ে গেছে, 70, 80%, 90% ব্লকে শুরু হয়ে গেছে, পঞ্চায়েতে শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে মাত্র 10-15% শুরু হয়েছে পঞ্চায়েতে। কেন হচ্ছে না? না প্রাধান্য নেই। তার মানে আপনি চাইছেন এখানে কাজ না হোক আর এই সরকারের বদনাম হোক, এটা হতে দেবো না। তার জন্য যা করার আমি করব, সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আর আপনি যদি দায়িত্ব মনে করেন, আসুন পঞ্চায়েতে বসুন, সমস্যা হলে আমরা আছি। আমি বলেছি পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে আসুন। আমার সমস্ত এমএলএ কে আমি বলেছি আপনারা যান, প্রধান যার হোক তাকে ডাকুন, বসান, তাকে দিয়ে কাজ করান। মাননীয় সমীর দা আমার কাছে এসেছিলেন, আমি আপনি সিনিয়র মেম্বার, ওখানে আমাদের কোনো পঞ্চায়েত নেই, আপনি সিনিয়র এমএলএ হিসেবে ডাকুন ওদেরকে, আমার পার্টির নেতাদেরকেও ডেকে পাঠান। গন্ডগোল করলে আমাকে বলুন কে কত বড় নেতা আছে, আমি দেখবো। পঞ্চায়েতের কাজ যেন না আটকায়, আপনি বসে কাজ করান। প্রত্যেকটি এমএলএ যারা আমার সঙ্গে দেখা করছে, আমি প্রত্যেককে বলেছি আমরা কাজ চাই।
নির্বাচন হয়ে গেছে, রাজনীতি শেষ, উন্নয়ন চাই। কিন্তু তারপরে যদি কেউ না আসে, তার দায় কে নেবে? জনতাকে আমরা বঞ্চিত হতে দেব না। এই কন্ডিশনে আমরা ক্ষমতায় এসেছি। জনতার কাছে পরিষেবা আমরা পৌঁছে দেবো, সে যে দপ্তর হোক না কেন। সে যেন পঞ্চায়েত দপ্তর হচ্ছে সবচেয়ে বেশি লোককে বেশি পরিষেবা দেওয়ার জায়গা, সে পরিষেবা আমরা দেবো। তার জন্য আমরা বলা হলো যে নাকি আমলাতন্ত্র চলবে না। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব। এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো আমি দরকার হলে। পঞ্চায়েতের প্রধান পালিয়ে যাচ্ছে, কাল আমার পার্টিতে কেউ ঢুকে পড়েছে আমি জানতে পারবো না। জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। সেই জন্য এই বিল আমরা নিয়ে আসছি। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। প্রধান আসবে, থাকবে, নির্বাচিত, তাকে কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু জনতার কাছে সেবা পৌঁছে দেওয়ার কোনো রাস্তা যদি বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা আইনের রাস্তায় গিয়ে আইনকেই হাঁটাবো। সে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, সে বিল আসলে আপনাদের সমর্থনে আমরা পাশ করব। সেই জন্য আমার প্রথম বক্তা বীণা মণ্ডল বলছিলেন, আমার পাড়া আমার সমাধান। শুনতে খুব ভালো লেগেছিল। আমার কি না কি হবে, কি হলো? শেষে সব জায়গায় বোর্ড, খালি বোর্ড আছে, না রাস্তা, না ফুটপাথ, না গেড়াকল, কিছুই নেই, টাকাও নেই। আর আমি তবু বলে যাচ্ছি, যদি কাজ শেষ না হয়ে থাকে, টাকা শেষ না হয়ে থাকে, টাকা থাকে, সেই টাকা সেই কাজেই আমরা খরচা করবো, একটা টাকা এদিক ওদিক হতে দেবো না। শেষ আমরা খরচা খবর নিচ্ছি। তো আমাদের পাড়ায় আমাদের সমাধান হয়নি, আমাদের পাড়ায় সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা আমরা সমাধান করব। মাননীয় দীনেনবাবু আমার পুরনো বন্ধু এবং পুরনো নেতাও বটেন, বিধায়ক। তিনি সাজেশন দিয়েছেন খেলার মাঠ, গোচরণ ভূমি, এ দুটোই ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে গ্রামের এলাকা থেকে। খেলার মাঠকে কবজা করে নিচ্ছে, খেলাধুলা করার ছেলেপুলেও পাওয়া যায় না, খেলার সময়ও পাওয়া যায় না, মোবাইল নিয়ে ব্যস্ত। তো সেই জন্য খেলার মাঠ থাকা চাই স্বাস্থ্যের জন্য। আমি আপনাকেও বলবো, আপনি সাজেশন দিন কোথায় হওয়া উচিত। আপনি বলেন যে বিধায়ক ফান্ডের টাকা হোক বা পঞ্চায়েতের অন্য টাকা দিয়ে আমরা তার ডেভেলপ করব, অনেক জায়গায় করা হয়েছে। আর গোচরণ ভূমি অবশ্যই চাই। গরু কমে যাচ্ছে, গোচরণ ভূমি নেই, সেগুলো কবজা হয়ে গিয়ে বাড়িঘর হয়ে গেছে। কোনো না কোনো নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছে। আমরা সেগুলো এনক্রোচমেন্ট হাঁটাচ্ছি, আগামী দিনে আরও হটাবো। আর মাননীয় সমীরবাবু একটা সাজেশন দিয়েছেন, কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ। এই ব্যাপারে নতুন টেকনোলজি এসছে। আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, প্রত্যেকটি পঞ্চায়েতকে গত সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টাকা দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় একটা পঞ্চায়েতও সফলভাবে আজ পর্যন্ত এই প্রক্রিয়াকে শুরু করতে পারেনি। আমি খবর নিয়েছি, কে 4টে দেওয়াল দাঁড় করিয়ে টাকা মেরে দিয়েছে, কে আবার গাড়ি কিনেছে, বলছে ড্রাইভার নেই, গাড়ি কি করে চলবে। পুরো টাকাটাই অপচয় হয়েছে। আমি সরকারে আসার পরেই, আমি যেহেতু আইআইটি আমার এলাকায় পড়ে, অনেকদিন ধরে যাতায়াত, মাননীয় ডাইরেক্টর ডিনদের নিয়ে বসেছিলাম। আমি বলেছি দুটো জিনিস আপনাদের দেখতে হবে, পলিউশন কন্ট্রোল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সারা দুনিয়াতে কথা হচ্ছে দুটো, এই দুটো খুব বড় প্রবলেম হয়। আপনারা যারা শহর থেকে এসেছেন সবাই জানেন, শহরে বর্জ্য ফেলার কোনো জায়গা নেই। আমরা দেখি কলকাতার বর্জ্য ধাপা বন্ধ হয়ে গিয়ে এখন দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার সময় বাঁ দিকে বিশাল বিশাল পাহাড় তৈরি হয়েছে। সেখানে একটা প্রক্রিয়াকরণ ইউনিটও আছে, আমি জানি না কতটা সফল, কতটা চলে, কত পার্সেন্ট সেখানে ডিসপোজ হচ্ছে। আমি খড়গপুর থেকে এসেছি, খড়গপুরেও এরকম একটা ইউনিট হচ্ছে। একটা কোম্পানি শুনলাম 22টা মিউনিসিপ্যালিটির সঙ্গে কন্ট্যাক্ট করেছে ইউনিট করবে, দুটোতে চালু করেছিল, দুটোই এখন বন্ধ হয়ে গেছে।
আমি খড়গপুর আইআইটিকে বলেছি যে মেদিনীপুর খড়গপুর দুটো শহর কাছে আছে, আপনারা দুটো ছোট পাইলট প্রজেক্ট করে আমাকে দেখান, তাহলে ওই দুটোকে দেখে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের কাজ শুরু করব। তারা রাজি হয়েছেন, কালকেও কথা হয়েছে, অলরেডি এ ব্যাপারে কাজ অনেকটা এগিয়েছে, এমওইউ হয়েছে, সেটা আমার মনে হয় কাজ শুরু হবে। আপনাদের সহযোগিতা চাই, কারণ বিশ্বব্যাপী একটা বড় সমস্যা এটা। আমেরিকা ইউরোপের বহু দেশ তাদের বর্জ্য নিয়ে এসে সমুদ্রের মধ্যে বহু দ্বীপে ফেলে দিয়ে যায়। আমরা কোথায় ফেলবো? আমাদের এত লোকজন, এত উর্বরা ভূমিকে নষ্ট করতে পারি না। কিন্তু এটা বাস্তব যে এই ধরনের বর্জ্য এত বেড়ে যাচ্ছে, জৈব অজৈব তার মধ্যে পার্থক্য করার ব্যবস্থাই নেই। এ দুটো প্রথম পার্থক্য করতে হবে, আর তারপরে সেটা প্রক্রিয়াকরণ করে তার থেকে সার, তার থেকে পেট্রোল, অনেক কিছু তৈরি হচ্ছে আজকাল, সেটা হতে পারে। সেই জন্য এই প্রকল্পতে সবাইকে একটু জোর দিতে, আপনি নিজের এলাকায় চেষ্টা করুন যেন বর্জ্যকে প্রক্রিয়াকরণ করা যায়। গ্রামাঞ্চলের জন্য মানুষের মল ইত্যাদিকে প্রক্রিয়াকরণ করার ব্যবস্থা তৈরি হয়েছে। একটি সংস্থার সঙ্গে আমার কথা হয়েছে, উনি যেমন বললেন যে যারা তুলে নিয়ে যায় তারা পয়সা নেয়, এখানে উল্টো, তারা একটা এনজিও করেছেন, তারা মল ইত্যাদি বাড়ি বাড়ি থেকে নিজেরা তুলে নিয়ে যাবেন, আর তার জন্য পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে তারা টাকা দেবেন, ট্যাক্স দেবেন, কারণ ওটাকে দ্রব্য কাঁচামাল হিসেবে কিনে নিয়ে যাবেন ওনারা, নিজেরাই সাফাই করে নিয়ে যাবেন, তারা প্রসেস করবেন, শুকনো আলাদা, জলটা অন্যভাবে ব্যবহার হবে, শুকনোটা সার হিসেবে ব্যবহার হবে। এই ধরনের প্রজেক্ট এসছে, সেটা আমরা ভেবে দেখছি। আমি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, এগুলো আমরা এক দু জায়গায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করবো, যদি সফল হয় বাকি জায়গায় করব। আরেকটা আছে পলিউশন নিয়ে, তো সমস্যা আছেই, আপনারা জানেন। আমি কালকে মেদিনীপুরে বৈঠক নিয়েছি, আমাদের সমস্ত ফ্যাক্টরিকে ডাকা হয়েছিল, আইআইটির প্রতিনিধি ছিলেন, পলিউশন কন্ট্রোলের লোক ছিলেন, ডেভেলপমেন্ট বোর্ডের লোক ছিলেন। এই বিষয়ে তাদের বক্তব্যও শুনেছি এবং আমরা আমাদের সাজেশন দেখেছি। এটা একটা বড় বিষয়, চিন্তার বিষয় আছে। পলিউশন যেভাবে বাড়ে, বিশেষ করে ঠান্ডার সময় 300-400-র মধ্যে চলে যায়, যেটা খুবই বিপজ্জনক, দিল্লির কাছাকাছি চলে যায়। সেজন্য এটা নিয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর আমরা এই ব্যাপারে যারা এক্সপার্ট তাদের সঙ্গে কথাবার্তা বলছি, যাতে এর সমাধান বার করা যায়। কয়েকটি বিষয় এগুলোই বলা ছিল, বাকি বাজেট আপনাদের কাছে গেছে, আপনারা পড়েছেন, আপনাদের বক্তব্য শুনে আমার মনে হলো নিয়ে নতুন কিছু বলার নেই। আমরা প্রায় 20,48,000 মানুষকে ভাতা দিই, পঞ্চায়েত বিভাগ দেয়, এটা বড় খরচা আছে আমাদের। এটা এই যে 1,000 টাকা, 3,000 টাকা বিভিন্ন ভাতা যাচ্ছে, এই 20,48,000-এর বেশি লোককে ভাতা দিতে হয়, এগুলো বড় খরচা। এই ধরনের বিভিন্ন প্রকল্প নতুন করে আমরা বাড়িয়েছি, যাতে সাধারণ মানুষ উপকৃত হন, আর তার নতুন করে চালু করা, প্রশিক্ষণ করার ব্যবস্থা আমরা নিচ্ছি। পঞ্চায়েতে কর্মচারী 10-12 বছর নিয়োগ হয়নি, ইমিডিয়েট 11,000 কর্মচারী চাই। তার জন্য আমরা পিএসসিকে, মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, আপনার কতক্ষণ সময় লাগবে? হয়ে গেছে 1-2 মিনিট, ঠিক আছে, বলার কিছু নেই, ওনারাই সব বলে দিয়েছেন। আমরা যেটা করতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 লক্ষ কর্মচারী নিযুক্ত হবে, তার মধ্যে 50,000 শিক্ষা বিভাগেই হবে, শিক্ষক ও শিক্ষক, কারণ খালি হয়েছে স্কুল, 8,000 স্কুল বন্ধ হতে যাচ্ছে। ঠিক সেরকম পঞ্চায়েতের যে পরিষেবা যদি মানুষকে পৌঁছে দিতে হয়, তাহলে কর্মচারীর দরকার আছে। আমার বিভাগে প্রায় 1 লক্ষ এরকম কর্মচারী আছেন, যাদের কোনো হিসাব নেই, তাদের কোনো ভূত নেই, ভবিষ্যৎ নেই। 4 বছরের জন্য কোনো প্রজেক্ট শুরু হয়েছে, সেখানে নিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার লোককে, প্রজেক্ট শেষ, ক্লোজ হয়ে গেছে, টাকা আসে না, কিন্তু সেই কর্মচারীরা রয়ে গেছেন, তাদেরকে মুক্ত করা হয়নি। এই করতে করতে বিরাট বোঝা একটা, তাদেরকে বেতন দেওয়ার কোনো সোর্স নেই, তাদের ভূত ভবিষ্যৎ নেই, কবে রিটায়ারমেন্ট, কদিন কাজ করবে, কোনো এগ্রিমেন্ট নাই, কিন্তু আছেন, কিন্তু আমরা কাউকে তাড়াইনি। কোনো না কোনো ফরম্যাট থেকে টাকা নিয়ে এসে, কোনো প্রজেক্ট থেকে টাকা নিয়ে এসে তাদেরকে কাজ দিয়ে, এই যে বিভিন্ন সার্ভে ইত্যাদি হচ্ছে, তাদের কাজ করানোর চেষ্টা চলছে। আপনারা জানেন একাধিক সার্ভে, একাধিক কাজ একসঙ্গে শুরু হয়ে গেছে, ফলে আমাদের কর্মচারী কম, ফলে কাজে গতি কম হয়ে গেছে। সেটা আমরা নিবেদন করেছি সরকারের কাছে যে 11,000 কর্মচারী নিযুক্ত করতে হবে। এতদিন পর্যন্ত পদ্ধতি ছিল পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ জেলা স্তরেই হতো। জেলা শাসকরা বলছেন আমরা এই ব্যাপারে এক্সপার্ট নই, গণ্ডগোল হয়ে যাবে, আলাদা আলাদা হবে, আবার কোশ্চেন লিখা হয়, আমাদের রোগ আছে। সেই জন্য আমরা ঠিক করেছি যে একটা সংশোধনের মাধ্যমে পিএসসিকে আমরা এই পুরো দায়িত্ব দিয়ে দেবো, তারা পরীক্ষা করে সিলেক্ট করে আমাদেরকে দেবেন, ডিএমরা তাদের নিযুক্তি করবেন।
তার জন্য একটা ছোট্ট সংশোধনী হবে, সেটা আমরা আপনাদেরকে জানাবো। এই কয়েকটি কথা বলার ছিল। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, বিস্তৃত আলোচনা করেছেন, সমর্থন করেছেন, যেন সমস্ত মাননীয় সদস্য যারা বক্তব্য রেখেছেন এবং যারা উপস্থিত থেকেছেন সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার মহোদয় আমাকে 2 ঘন্টা সময় দিয়েছেন বিভাগের চর্চার জন্য এবং আমাকে বলার জন্য, সেজন্য আপনাকে আরেকবার ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় দিলীপ ঘোষ মহাশয়।